সবাইকে স্বাগতম অ্যাপ্লিকেশন ডেভেলপিং ইউজিং জাভা প্রোগ্রামিং সাবজেক্টে। এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি বিশেষ সাবজেক্ট। এই সাবজেক্টটির কারিগরি বোর্ড থেকে কোর্স স্ট্রাকচারের একটা বল্টন এখানে দেওয়া আছে। এটা সম্পর্কে আমরা আজকে প্রাথমিকভাবে জানব। অর্থাৎ এখানে আমরা যে মান বল্টন দেখব, সেখানে একটা সাবজেক্ট কোড আছে, সেটা হচ্ছে 28551। অর্থাৎ প্রথম টু হচ্ছে 2022 প্রবিধানের 85 টেকনোলজি কোড 5 পঞ্চম সেমিস্টার অন 1 নম্বর সাবজেক্ট। তো এখানে থিওরি 2 ক্রেডিট প্রত্যেকটা এক ক্রেডিটে 50 করে। থিওরি হচ্ছে 100 মার্কের এবং প্র্যাকটিক্যাল 3 মানে 1 ক্রেডিট, অর্থাৎ টোটাল সাবজেক্টের 150 মার্ক। তো এখানে 40 মার্ক কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে 20 মার্ক আপনাদের মিড টার্ম হবে এবং বাকি 20 মার্ক ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স এবং বিহেভিয়ার, এই মার্কগুলো থাকবে। 60 মার্ক হচ্ছে আপনার লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনাদের টিচারদের কাছে 25 মার্ক প্র্যাকটিক্যাল থাকবে এবং বাকি 25 মার্ক বোর্ড পরীক্ষার ভাইবার সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ টোটাল আপনার 150 মার্কের পরীক্ষা। আমরা হক বইটা বেছে নিয়েছি এই কারণে, কারণ হক বইটা আমার জানা মতে বাজারের একটা সেরা বই এবং এটা বাংলাদেশের বিভিন্ন সরকারি পলিটেকনিকের যারা ছাত্র এটা সব থেকে বেশি পড়ে। তো এটা থেকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা পয়েন্ট টু পয়েন্ট বই দেখে বুঝতে পারি, এই জন্য সবার জন্য এই কোর্সটা আমি দিচ্ছি। আমাদের এই বইটিতে টোটাল 9টা অধ্যায় আছে। আমাদের 9টা অধ্যায়ের উপরে 9টা লেকচার হবে এবং প্রত্যেকটা লেকচারের শেষে আমাদের ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আসবে, যেগুলো পরীক্ষায় আসার মতো এবং বিগত সালে আসছে। প্রথমেই আমাদের অধ্যায় 1-এ আমাদের লেকচারে থাকবে ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে বর্ণনা থাকবে। তো দ্বিতীয় অধ্যায়ে আমাদের মেথড নিয়ে আলোচনা থাকবে। তৃতীয় অধ্যায়ে জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বিষয়টা থাকবে। চতুর্থ অধ্যায়ে স্ট্রিং অ্যান্ড ক্যারেক্টার এই বিষয়টি নিয়ে আলোচনা থাকবে। পঞ্চম লেকচারে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং বিষয়ে আলোচনা থাকবে। ষষ্ঠ অধ্যায়ে আমাদের জাভা ডাটাবেস সংযোগ কিভাবে হবে সেখানে কিছু প্রোগ্রামিং বিষয়গুলো থাকবে। সপ্তম অধ্যায়ে আমাদের সুইং সম্পর্কিত বিষয় আলোচনা থাকবে। অষ্টম অধ্যায়ে আমাদের সার্ভলেট বিষয়ে আলোচনা থাকবে ও নবম অধ্যায়ে আমাদের ইভেন্ট হ্যান্ডেলিং বিষয়টা নিয়ে আলোচনা থাকবে এবং এর পরবর্তীতে থাকবে আমাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিষয়। ব্যবহারিক কী থাকবে, একটা হচ্ছে ক্লাস ও অবজেক্ট মেথড ব্যবহার করে জাভা প্রোগ্রাম আমরা করব। আমরা মূলত সবচেয়ে সহজসাধ্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, সেটা হচ্ছে নেটবিনস সফটওয়্যার, সেটা আমরা করব। তো নেটবিনস সফটওয়্যার ইনস্টল করতে আমাদের কি লাগবে সেগুলো আমরা মৌখিকভাবে বলে থাকি। নেটবিনস, জেডিকে, এই দুটো সফটওয়্যারের মাধ্যমে আমরা জাভা প্রোগ্রামিং এটা আমরা সম্পন্ন করব। তারপর হচ্ছে ইনহেরিটেন্স ব্যবহার করে জাভা প্রোগ্রাম কিভাবে করতে হয়, ইনহেরিটেন্সের প্রোগ্রামটা কি সেটা নিয়ে আলোচনা হবে। ইন্টারফেস নিয়ে প্রোগ্রাম, এটাও আলোচনা হবে। জাভা প্রোগ্রামিং ব্যবহার করে একটি ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়, ডাটা যাচাইকরণের জন্য জাভা প্রোগ্রাম, ডাটাবেজে ডাটা টিকে থাকার জন্য প্রোগ্রাম, এক্সেট্রা বিষয় আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। আমরা জাভা সম্পর্কিত একটু বিষয় যদি জেনে নিই, সেটা হচ্ছে জাভার জনককে সংক্ষেপে, সেটাকে আমরা বলতে পারি জেমস গসলিংকে জাভার জনক বলা হয়। অর্থাৎ জেমস গসলিং গ্রিন প্রজেক্টের আওতায় সান ম্যাক্রো সিস্টেম কোম্পানির গবেষক জেমস গসলিং গ্রিন প্রজেক্টের আওতায় এই জাভার একটা পূর্ব নাম ছিল, সেটা হচ্ছে অক নামে, যেটা পরবর্তীতে এই জাভা নামে পরিচিতি পায়, সেটা হচ্ছে 1995 সালে। আপনারা জাভার একটা স্ক্রিনে লঘু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা চায়ের কাপ বা কফি কাপের উপর একটা ধোঁয়া নির্গত, অর্থাৎ জেমস গসলিং উনি একটা হোটেলে কফি খাচ্ছিলেন, তখন উনি দেখতেছিলেন যে কফি কাপ থেকে একটা সুন্দর ধোঁয়া নির্গত হয়, এটা তার পছন্দ হয়ে যায়। এরপরে তিনি জাভার একটা লঘু এই কপির
চায়ের কাপের উপরে একটা ধোঁয়া নির্গত, এটাকে তিনি লঘু হিসাবে নির্ধারিত করেন। আমাদের প্রথমেই জানতে হবে যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, অথবা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা কেন লেখা হয়। আসলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয় যে সাধারণত বাস্তব জগতের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লেখা হয়। যেমন আমাদের চার্লস বেবেজ, তিনি ছিল ইংরেজ গণিতবিদ, অর্থাৎ তিনি গণিত নিয়ে পড়াশোনা করত, কিন্তু তিনি এমন কি সমস্যা দেখতো যেটা একটা প্রোগ্রামের মাধ্যমে সমাধান করা যাবে, এবং যার ধারণা তিনি একটা আধুনিক কম্পিউটার ধারণা তিনি দিচ্ছিলেন। তো এখানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে সমস্যা সেটা হচ্ছে, যেমন 2+2 ইকুয়াল আমরা মুখে হিসাব করতে পারি 4, কিন্তু আগেরকার সময় যদি এরকম হিসাবটা আসতো, সাপোজ 750+325, তাহলে কিন্তু আমরা এটা অতি দ্রুত আমরা যোগ করতে পারবো না। ঠিক আমাদের প্রোগ্রামিংয়ের ভাষা, এটাকে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি। আপনারা দেখবেন এখানে আমরা সহজেই 2+2=4 আমরা যোগ করতে পারি। যদি 750+325 হয়, তাহলে কিন্তু এটা আমরা 1 সেকেন্ডের ভিতরে হিসাব করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এই সমস্যাটাকে যদি আমরা এরকম একটা সূত্রের মাধ্যমে করি, যে রেজাল্ট ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ এর ভিতরে আমি 750 দিলাম এবং বির ভিতরে 325 দিলাম, তাহলে দেখবেন যে আপনারা ক্যালকুলেটরে নেয় 1 ক্লিকই যে কোনো এটার একটা রেজাল্ট চলে আসবে। ঠিক এইভাবেই, অর্থাৎ চার্লস বেবেজের তার যে গাণিতিক যে সমস্যা, এই সমস্যাটাকেই তিনি এই যে বাস্তব জগতের যে আমাদের সবার যে সমস্যা, এটাকেই তিনি সলভ করছেন। আসলে এই ল্যাঙ্গুয়েজটা যেটা দিয়ে আমরা লিখছি, এটাই আসলে মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এভাবেই আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখে কোনো একটা আমাদের বাস্তব জগতের কোনো সমস্যার সমাধান করে থাকি। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ক্লাস কি। আমরা জানি ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। কেন? কারণ ক্লাসের নাম আমরা যা খুশি তাই দিতে পারি। ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? একটি সংরক্ষিত শব্দ। ক্লাস নামের পরে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন ম্যান, ক্যাট, ডগ, স্টুডেন্ট, যা খুশি তাই। এবং এক বা একাধিক অবজেক্ট দ্বারা ডিফাইন করা থাকে। অর্থাৎ ক্লাসের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ওই ভেরিয়েবল নিয়ে কিছু কাজ করি, এবং ওখানে থাকবে ফাংশন বা আমরা মেথড বলে থাকি। তাহলে আমরা এক কথায় বলতে পারবো যে ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, এবং এর ভিতরে কিছু ভেরিয়েবল থাকে এবং কিছু মেথড থাকে। ওই ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন বা মেথড থাকে, এবং মেম্বার ভেরিয়েবলের সাথে সম্পর্কিত ফাংশন বা মেথডগুলোকে মেম্বার ফাংশন বা মেথড বলা হয়। এটা হচ্ছে আমাদের একটা 1 নম্বরের কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। এখানে ক্লাসের বৈশিষ্ট্য বিষয় বলা আছে। এখানে ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো জাভা ক্লাসে এক বা একাধিক ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, নেক্সট ক্লাস কি? অর্থাৎ একটা ক্লাসের আন্ডারে যদি আর একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়, তাহলে হচ্ছে নেক্সটেড ক্লাস। কনস্ট্রাক্টর কি? অর্থাৎ কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করা হলে তার মেথডের নাম, ক্লাসের নাম যদি সেম হয়, তাহলে সেটা কনস্ট্রাক্টর। আর মেথড কি? আপনারা যারা পাইথন সেখানে যারা ফাংশন পড়ছেন, সেটাকে আমরা মেথড হিসাবে এখানে আমরা জানি। তারপরে আরেকটা বিষয় আছে যে ক্লাস কোনো মেমরি দখল করে না। আপনারা এই কোশ্চেনটা অনুশীলনী থেকে পড়বেন। আমাদের পরীক্ষায় আরেকটা বিষয় থাকতে পারে যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হলো ক্লাসের, জাভা ক্লাসের অন্তর্গত সবকিছুই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? এটা হচ্ছে ফিজিক্যাল ও লজিক্যাল হতে পারে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে একটা ক্লাসের ভিতরে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এগুলোকেও আমরা অবজেক্ট বলতে পারি। যেমন কোনো একটা ক্লাসের কোনো একটা রুমের অবজেক্ট কি? সেখানে হচ্ছে ফোন, চশমা, কলম, চেয়ার, টেবিল, অর্থাৎ এই উপাদানগুলা। এখন কোনো একটা ক্লাসের ভিতরে যদি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার না করি, তাহলে তো আমরা কোনো ধরনের প্রোগ্রামিং করতে পারবো না। অর্থাৎ জাভা ক্লাসের অন্তর্গত সবকিছুই হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটা ফিজিক্যাল ও লজিক্যাল উভয় ধরনের এন্টিটি হতে পারে। যেমন আপনারা উদাহরণ এরকম দিয়ে দেবেন, তাহলে এটা অবজেক্টের সংজ্ঞা হয়ে গেল। এরপরে আপনাদের আসতে পারে যে অবজেক্টের বৈশিষ্ট্যটা কি। এখন অবজেক্টের বৈশিষ্ট্যের ভিতরে আমাদের 3টা বৈশিষ্ট্য হচ্ছে। একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে স্টেট, এবং হচ্ছে বিহেভিয়ার।
আইডেন্টিটি কি? আমরা নাম থেকে বুঝতে পারি আইডেন্টিটি মানে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা নাম বা চিহ্নিতকরণের জন্য একটা উপায়। এই জন্য এটার একটা আমাদের নামকরণ করা হয়। বলছে যে প্রত্যেকটা অবজেক্টেরই একটা নির্দিষ্ট নাম থাকবে, যেমন জাভা প্রোগ্রামিং, পাইথন বা হচ্ছে বুক, এগুলো হচ্ছে কি এক একটা অবজেক্টের নাম, যেটা কি জাভা ভার্চুয়াল মেশিন এটা প্রত্যেকের অবজেক্টে ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারে। আর স্টেট হলো কোনো একটা অবস্থার পরিবর্তন হওয়া, যেমন হচ্ছে কোনো আমি একটা বই, সেই বইটার প্রাইস কত সেটা হতে পারে, এটা একটা স্টেট বা অবস্থা। অর্থাৎ স্টেট হলো অবজেক্টের বৈশিষ্ট্য, প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, যা পরিবর্তন করা সম্ভব। যেমন আমি এই বইয়ের দামটা, এই বুকের দামটা আমি 50 টাকাও রাখতে পারি, 100 টাকাও রাখতে পারি। এটা হচ্ছে একটা স্টেট অবজেক্টের একটা বৈশিষ্ট্য। এবং বিহেভিয়ারের মাধ্যমে আমরা কোনো একটা অবজেক্টের, সেটার মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, অর্থাৎ অবজেক্টের ফাংশন থেকে। যেমন অবজেক্টের বিহেভিয়ার অর্থাৎ আমরা যে ভেরিয়েবল বা যেটাই আমরা ডিক্লেয়ার করি না কেন, সেটার মাধ্যমে যদি কোনো আমরা একটা যোগ বিয়োগ গুণ ভাগ করি, হ্যাঁ, আসলে এই যে পরিবর্তন বা এই কাজগুলো, এগুলি মূলত আমরা বিহেভিয়ার হিসাবে বলতে পারি যে অবজেক্টের বিহেভিয়ার। এরপরে আছে যে মেথড কাকে বলে। আসলে মেথড কাকে বলে এটা একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে আসতে পারে। অর্থাৎ সি বা সি প্লাস বা পাইথনে আমরা যেটাকে আমরা ফাংশন বলছি, সেটা জাভা ভাষায় মেথড বলে। আসলে মেথডটা আমরা ব্যবহার করি যখনই কোনো একটা প্রোগ্রাম অনেক বড় হয়, সেটাকে ছোট ছোট অংশে যদি আমরা বিভক্ত করে বিভিন্ন প্রোগ্রামার মিলে করি, তাহলে কি হয় যে এটা সহজসাধ্য হয়। অর্থাৎ হচ্ছে কোনো একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করে যে কাজটা, এটাই মূলত মেথডের একটা সুবিধা। তো এখানে বলছে যে প্রোগ্রাম লেখা, ব্যবস্থাপনা ইত্যাদি যখন কঠিন হয়ে পড়ে, বা একই কাজ যখন বারবার করতে হয়, বা একই স্টেটমেন্ট বারবার লিখতে হয়, এই যে একটা সমস্যা, এই সমাধানের জন্য কোনো একটা বড় প্রোগ্রামকে ছোট বা স্বাধীন, এই যে স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এর একটা নাম দিয়ে থাকে। যেমন আপনারা যদি একটা ক্যালকুলেটর লেখেন, যে CALCULATOR ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটর আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, এর ভিতর কি থাকবে, যোগের কাজ থাকবে, এর ভিতরে বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, এরকম কাজগুলো থাকবে। তো এই এক একটা যদি আমি মেথডে কাজ করি, চারজন যদি এই চারটা পার্টের আমরা কাজ করি, এবং এইটার মেথডের নাম দিচ্ছি আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো এইভাবে নাম দিয়ে কোনো এই যে একটা প্রোগ্রাম, এটাকে ছোট ছোট অংশে ভাগ করে আমরা এই কাজটা করতে পারি। তো এই এক একটা অংশের নামই হচ্ছে মেথড বা ফাংশন। অর্থাৎ আপনাদের কোনো নামের পরে যদি আপনারা দেখেন যে এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মতো দেওয়া, এটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মেথড। অর্থাৎ মেথডটা দেখতে এরকম। এখন আপনাদের এখানে 1 মার্কের জন্য আসতে পারে এবং আসে যে ক্লাস ঘোষণা সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সেখানে হচ্ছে আমরা এর আগে জেনেছি যে ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যার ভিতরে কি থাকবে, যে মেম্বার ভেরিয়েবল থাকবে, মেম্বার মেথড বা ফাংশন থাকবে। এখন দেখেন এখানে পাবলিক ক্লাস, এই পাবলিক ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, এবং ক্লাস নেম, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, বার্ড দিতে পারি, স্টুডেন্ট দিতে পারি। এবং এই ক্লাসের ভিতরে যদি আমাদের প্রবেশ করতে হয়, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রবেশ করতে হবে। এর ভিতর কি হচ্ছে, আমরা মেম্বার ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি। যেমন যদি আমরা যোগের কাজ করি, তাহলে ইন্টিজার বি ব্যবহার করতে পারি। আর যদি মেম্বার ফাংশন ব্যবহার করি, মেম্বার ফাংশন বলতে অ্যাড দিয়ে তারপরে হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে আমরা যোগের কাজ করব। এটা আমি নিচে দেখাচ্ছি আপনাদের। এখানে একটি ছোট প্রোগ্রাম, যেটা আপনারা উপরে দেখছেন, যে এই যে পাবলিক ক্লাস এটা হচ্ছে কিওয়ার্ড, এবং হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ক্লাস নেম। এবং এর ভিতরে যেটা আমরা প্রবেশ করলে যদি দেখতে পাই ইন্টিজার রোল, অর্থাৎ ইন্টিজার মানে আস্ত সংখ্যা, রোলটা হবে আস্ত সংখ্যা, সেটা হতে পারে 2, 5, 10, 100, 500। তারপর হচ্ছে কি স্ট্রিং নেম, ফ্লোট মার্ক মানে হচ্ছে দশমিক যুক্ত, ফ্লোট মানে দশমিক যুক্ত মান, যেমন 2.3, 10.3, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে মেম্বার ভেরিয়েবল। আর হচ্ছে আরেকটা দেখছেন যে ক্লাসের ভিতরে আছে মেম্বার ফাংশন, সেটা যেমন হচ্ছে ইন্টিজার গেট ডাটা, দেখেন গেট ডাটার পরে দুটো ফার্স্ট ব্র্যাকেটের মতো আছে, অর্থাৎ এটা দেখে বুঝবো কি এটা মেথড বা ফাংশন। তাহলে এটা হচ্ছে ক্লাসের ভিতরে এগুলোকে বলবো আমরা মেম্বার ভেরিয়েবল, এটাকে বলবো মেম্বার ফাংশন। এটা হচ্ছে ক্লাসের সিনট্যাক্স, এটা পরীক্ষায় 1 মার্কের জন্য আসতে পারে।
এর আগে আমরা পড়ছিলাম যে অবজেক্ট কি, আর এখন পড়ব অবজেক্ট ঘোষণার সিনট্যাক্স। এখন আমরা এর আগে পড়ছিলাম যে ক্লাসের ভিতরে আমার যা কিছুই আছে সব কিছুই অবজেক্ট। এখন এখানে দেখেন ক্লাসের ভিতরে যা কিছু আছে সব কিছুই অবজেক্ট। সেখানে হচ্ছে এই যে ক্লাসের ভিতরে আমার ইন্টিজার, রোল, স্ট্রিং নেম, গেট ডাটা, এখন এগুলোর কিন্তু আমাদের মান দেওয়া নেই। কিন্তু এখানে কিন্তু এই মানগুলো তো আমরা কোথায় দেব? তাহলে এই মানগুলো দিতে হলে আমাদের হচ্ছে একটা একটা ক্লাসে দুই বা ততোধিক শত শত আমরা মেথড তৈরি করতে পারি এবং সেই মেথডের ভিতরে আমরা সেই প্রোগ্রামগুলো করতে পারি। তো এই যে নাম লিখলাম ইন্টিজার, রোল, নেম, তাহলে এই ডাটাটা দিতে হবে। তাহলে অবজেক্টটা আমরা ক্রিয়েট করব কিভাবে সেটা আমরা দেখতেছি। সেই অবজেক্টটি তৈরি করার, অর্থাৎ অবজেক্ট তৈরি করার সিনট্যাক্স সেটা হবে অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম, অথবা হতে পারে স্ক্যানার এসসি ইকুয়াল নিউ স্ক্যানার, অথবা এখানে হতে পারে স্টুডেন্ট অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। তাহলে এখানে দেখবেন যে নিউ দ্বারা, অর্থাৎ আপনি মেইন মেথডে যখন নিউ ডট দিবেন তখন এখানে যদি স্টুডেন্ট নামক একটা মেথড ওখানে থাকে সেখানে আপনি সরাসরি মানটা দিতে পারবেন। এগুলো যখন আমরা অবজেক্ট ব্যবহার করে প্রোগ্রাম দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখানে আপনাকে মনে রাখতে হবে যে অবজেক্ট ডিক্লেয়ার করার বা ঘোষণার ফরম্যাট একটা 1 মার্কের কোশ্চেন, সেখানে থাকবে অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম, এটা আপনারা দেবেন। এখন আপনাদের এখান থেকে মূলত এখানে একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকতে পারে যে ক্লাস মেম্বার অ্যাক্সেসিং। আসলে ক্লাস মেম্বার অ্যাক্সেসিং হচ্ছে আমাদের এখানে তিনটা আছে, অ্যাক্সেসিং প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ক্লাস, আমরা জানি যে এক একটা ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড নিয়ে যে কোনো একটা প্রোগ্রাম বা সফটওয়্যার সম্পন্ন করা যায়, কাজ করা যায়। তো হচ্ছে সেই ক্লাসটাকে সবাই পাবলিকলি অন্য ক্লাস ব্যবহার করতে পারবে কিনা, বা সেটাকে আমি যদি ব্যবহার করতে না দেই বা সেটাকে যদি কেউ ব্যবহার না করতে পারে সেটা আমি প্রাইভেটলি ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে প্রোটেক্টেড, হচ্ছে পাবলিক এবং প্রাইভেটের যে মাঝামাঝি একটা অবস্থা, সেটা হচ্ছে প্রোটেক্টেড। আমরা পূর্বে ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করছি, এখানে ক্লাস ও অবজেক্ট নিয়ে এখানে আমরা প্রোগ্রামটা দেখব, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। এখানে পাবলিক যে মেম্বার, অ্যাক্সেসিভ মেম্বার বলছে কি ক্লাসের পাবলিক মেম্বার সমূহ ক্লাসের জন্য গ্লোবাল মেম্বার হিসাবে ব্যবহার করে। অর্থাৎ মেম্বার সমূহ কি, যেমন হচ্ছে ভেরিয়েবলগুলো, সেগুলো হচ্ছে কি গ্লোবাল মেম্বার, অর্থাৎ যে কোনো ক্লাসেই আমরা সেই ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারি। গ্লোবাল মানে সারা বিশ্ব, আর লোকাল মানে একটা নির্দিষ্ট একটা মেথড বা ক্লাসের ভিতরে। তো এখানে দেখেন আমরা জাস্ট পার্থক্যটা এখানে নিরূপণ করব, সেটা হচ্ছে পাবলিক অ্যাক্সেসিং মেম্বারটা কিভাবে হবে আর প্রাইভেট, এই দুইটার ভিতর পার্থক্য কি। অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম জানলে আমরা দুইটা বা তিনটা প্রোগ্রামই আমরা বুঝতে পারবো। সেখানে আমরা জানি যে ক্লাস হচ্ছে কি একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, অর্থাৎ আমার নিজের ইচ্ছে মতো স্টুডেন্ট নিলাম। তো সেখানে দেখেন আমি কি করছি যে পাবলিক ইন্টিজার রোল, হ্যাঁ, অর্থাৎ এটা আস্ত সংখ্যা হবে, স্ট্রিং নেম, ফ্লোট মার্ক, অর্থাৎ এখানে দেখেন এখানে কিন্তু আমরা কোনো মান দেই নাই বা রোল লিখি নাই, নেম লিখি নাই, তার মানে এটা পরে লিখবো। এখন অবজেক্ট ক্রিয়েট কেন করছিলাম, যে অবজেক্ট ক্রিয়েট করলে কি হয় যে এটার জন্য একটা স্পেস বরাদ্দ হয়ে যায়, যেটা আমরা মেইন মেথডে গিয়ে আমরা মানটা দেব সেখানে গিয়ে। তো এখানে দেখেন পাবলিক ভয়েড গেট ডাটা আমি আগেই বলেছিলাম যে কোনো একটা নাম লেখার পরে যদি দুটো ফার্স্ট ব্র্যাকেটের মতো থাকে সেটাকে বলে থাকি আমরা মেথড। এখন একটা ক্লাসের ভিতরে কি আছে, আমার মেম্বার ভেরিয়েবল, এগুলোকে ভেরিয়েবল, আর এটাকে বলে মেম্বার মেথড। এখন আমরা যে কোনো মেম্বার মেথডের ভিতরে আমরা মূলত কাজ করব। অর্থাৎ এই যে তিনটে বিষয় নিয়ে আমরা ভিতরে কাজ করব। এখন যে কোনো কাজ করব মেম্বার মেথডের ভিতর দিয়ে, এর ভিতরে আমাদের প্রবেশ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেনিং, এবং এর ভিতর রোল লিখলাম, রোল ইকুয়াল এত, নেম ইকুয়াল তাসিন, মার্ক এত, এবং এটা ক্লোজ করে দিলাম। এবং তাহলে এই মানটা ভয়েড গেট ডাটা এর একটা মেথডের ভিতরে, এবং ভয়েড ডিসপ্লে,
এর ভিতরে দিলাম আমরা আউটপুট, অর্থাৎ জাভা প্রোগ্রামিংয়ে আমাদের আউটপুট দেখার নিয়ম আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এরপর আপনি ডাবল কোটেশনের ভিতর যা লিখবেন প্লাস দিয়ে আপনি যে এই যে ভেরিয়েবল, এটাকে বলে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নাম লিখলে এর ভিতরে যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। এরপরে পাবলিকের যে বিষয়টা দেখেন, এখানে আমাদের আউটপুট দেখানোর পরে এরপরে এটা হচ্ছে আমাদের মেইন মেথড, অর্থাৎ এখানে কিন্তু একটা মেথড ব্যবহার করেছে গেট ডাটা, এটা একটা মেথড বা ফাংশন। হ্যাঁ, এখানে একটা ভয়েড ডিসপ্লে, এটাও একটা মেথড বা ফাংশন, কারণ কি ডিসপ্লের পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে যেটার ভিতরে আমি এই আউটপুটটা লিখেছি। তো এখানে দুইটা মেথড, কিন্তু এখানে হচ্ছে মেইন মেথড। কিভাবে বুঝলাম এটা মেইন মেথড? কারণ স্ট্যাটিক ভয়েড মেইন, অর্থাৎ স্ট্যাটিক মানে নির্দিষ্ট। আমাদের মেথড অনেকগুলো হতে পারে, কিন্তু স্ট্যাটিক বা মেইন মেথড হবে একটা। তো এখানে হচ্ছে আমরা একটা ক্লাস কি করলাম, একটা ক্লাস ফ্রেন্ড দিলাম, আর একটা ক্লাস কি ছিল স্টুডেন্ট। তো এই একটা ক্লাসের ভিতরে আমার মেইন মেথডটা রয়েছে। এই মেইন মেথডের উপরে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব এবং সেই মেথডগুলোকে কল করব। যেমন এখানে আমরা কি করছি, স্টুডেন্ট এস ইকুয়াল নিউ স্টুডেন্ট, আমরা এখানে দিতে পারি স্ক্যানার এস সি ইকুয়াল নিউ স্ক্যানার। এখন এই এস, এখন এস দেওয়ার পরে আপনি ডট দেওয়ার পরে এখানে আপনি যতগুলো মেথড ব্যবহার করছেন সবগুলো এখানে শো করবে। আপনি যেটাকে যেটাকে কল করবেন সেটা এখানে সেট আপ করবেন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, এখানে এস ডট গেট ডাটাও আনা হয়েছে এবং এস ডট ডিসপ্লে, অর্থাৎ আমার এখানে ডাটাও এনেছি আর ডিসপ্লেটাও এনেছি। এটা হচ্ছে পাবলিক, যে এখানে কি করতে পারবে, যে এখানে ক্লাসগুলো পাবলিকলি সবাই ব্যবহার করতে পারবে। এখানে দেখেন পাবলিকে এই জন্য হচ্ছে ক্লাস ডট গেট ডাটা আমি ইচ্ছে করলে পাবলিকরা কি করতে পারবে, এই ডাটাটাকে তারা চেঞ্জ করে দিতে পারতেছে। আউটপুটও দেখতেছে ডাটা, আমার এটা ভালো লাগতেছে না, আমি তাসিনের জায়গায় রহিম লিখলাম বা করিম লিখলাম, সেটা সম্ভব যেহেতু এখানে দুইটাকেই কল করা হয়েছে। এখন আমরা দেখব এটা গেল পাবলিক। তাহলে প্রাইভেটের পার্থক্য কি? প্রাইভেটে দেখবেন যে এখানে শুধু ডিসপ্লেটাকে আমরা কল করব, আমরা গেট ডাটাকে এটাকে আমরা কল করব না। কেন? কারণ ডিসপ্লে দেখবেন আপনারা যে বিভিন্ন রাস্তাঘাটে বিলবোর্ড, সেখানে দেখবেন শুধু বিলবোর্ড, সেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বিভিন্ন লেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব না, কারণ এটা হচ্ছে প্রাইভেট। আমরা শুধু আউটপুট দেখতে পাই, যেমন এটিএম বুথ, আমরা সামনে থেকে শুধু টাকা নিতে পারতেছি, কিন্তু ভিতরে কত টাকা আছে বা এর ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা জানছি না, এটা হচ্ছে প্রাইভেট। ঠিক এটাই আমরা দেখছি, জাস্ট আপনারা এটা মনে রাখেন যে পাবলিকে আমাদের গেট ডাটা, অর্থাৎ যে ডাটাটা যে মেথডের ভিতরে আছে সেটা আমরা কল করেছি, আর ভয়েড ডিসপ্লে অর্থাৎ যেটা আউটপুট আছে সেটাও কল করেছি। কিন্তু প্রাইভেটে পার্থক্য হচ্ছে যে শুধু আমরা ডিসপ্লে আউটপুটটাকে কল করব, কিন্তু গেট ডাটাকে কল করব না, এটাই আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা খেয়াল করেন যে এখানে দেওয়া আছে, দেখেন সব কিছুই ঠিক আছে। আগে ছিল প্রাইভেট আর আগে ছিল পাবলিক, এখন আছে প্রাইভেট, সব কিছুই ঠিক আছে। এখানেও সব কিছু ঠিক আছে, শুধু ক্লাস প্রাইভেট দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন কল করেছি কি, স্টুডেন্ট এস ইকুয়াল নিউ স্টুডেন্ট, আগেও সেম ছিল, এখানে শুধু এস ডট ডিসপ্লে, অর্থাৎ এই ডাটাটাকে আমরা কল করিনি কারণ এটা প্রাইভেটলি থাকবে। আর যদি এখানে যদি এস ডট ডাটা যেটা আছে গেট ডাটা, এই মেথডটাকে যদি কল করতাম তাহলে এটাকে হয়ে যেত কি পাবলিক, আর এটাকে আমরা কল করিনি, তার মানে এটা হচ্ছে আমাদের প্রাইভেট কাজ করছে। এখানে থেকে যদি কোনো পরীক্ষা আসে তাহলে শুধু এখানে আসতে পারে যে ক্লাসে অ্যাক্সেসিং মেম্বার অ্যাক্সেসিংগুলো কি কি আছে, সেখানে জাস্ট আপনারা তিনটা লিখে দেবেন যে অ্যাক্সেসিং পাবলিক মেম্বার, প্রাইভেট মেম্বার আর অ্যাক্সেসিং প্রোটেক্টেড মেম্বার। আর যদি কোনো সংখ্যা আসে যে অ্যাক্সেসিং পাবলিক মেম্বার কি, জাস্ট এখানের এই সংখ্যাটা লিখে দেবেন, তাহলেই এনাফ। এটা রচনামূলক হিসেবে আসবে না, যদি রচনামূলক আসেও এখানে প্রোগ্রাম তাহলে আশা করি পারবেন। এখানে আপনাদের মেথড ঘোষণার নিয়ম আছে। তো আমরা জানি, আগে জেনেছি যে সি বা সি প্লাস প্লাস ভাষায় যেখানে আমরা ফাংশন বলতাম সেটাকে আমরা মেথড বলে থাকি। মেথড ডিক্লারেশন করার আমরা নিয়ম, বা ক্লাস ডিক্লারেশন করার নিয়ম, বা অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম, এটা আমরা পূর্বেই দেখেছি। তারপর আমরা আলোচনা করি যে এখানে দেখেন যে আমি বলছিলাম যে মেথডটা দেখতে কীরকম হবে, কোনো একটা নাম হবে এবং নামের পরে যদি দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মতো থাকে তাহলে সেটাকে আমরা মানে চোখ বুঝে সেটাকে আমরা মেথড বলতে পারি যে এটা মেথড। তো এখানে দেখেন মেথড ডিক্লেয়ার করতে হয় কিভাবে, যে একটা মেথড নেম থাকে, হ্যাঁ, বা অ্যাক্সেস মডিফায়ার কি, এটা হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ারটা কি, এটা পাবলিক হবে না প্রাইভেট হবে না প্রোটেক্টেড হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মেথড নেম কি, এখানে মেথড নেম দিচ্ছি কি, এখানে অ্যাড,
হ্যাঁ, এবং এর আর্গুমেন্ট এবং এর ভিতরে যেটা আছে এটাকে বলে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার। এটা যে এর ভিতরেই লিখতে হবে বিষয়টা এমনটা, এটা আমরা নিচেও লিখতে পারি, যে সেখানে আমরা ইন্টিজার এন এম এ বি সি তারপর ক্লোজ করে দিতে পারি। এটা হচ্ছে মেথড ডিক্লারেশনের ফরম্যাট। তো আপনাদের সংক্ষিপ্ত হিসাবে আসতে পারে যে মেথড কাকে বলে এবং মেথড ডিক্লারেশনের ফরম্যাট। জাস্ট এতটুকু দিলেই হবে যে অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ এই যে ইন্টিজার টাইপের, আর হচ্ছে মেথড নেম হচ্ছে অ্যাড, আর এই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে যা থাকবে সেটাকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার। আপনাদের সংক্ষিপ্ত হিসেবে কোশ্চেনে থাকতে পারে যে, বা অতি সংক্ষিপ্ত, যে একটি মেথডে কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। কি কি? এক নম্বরে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি? এটা অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে কি? এটা হচ্ছে পাবলিক না প্রাইভেট না প্রোটেক্টেড, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। রিটার্ন টাইপ, অর্থাৎ এটা কি টাইপের হবে? যেমন এখানে আমরা দেখছি যে এটা ইন্টিজার টাইপ, হ্যাঁ এটা। তারপর হচ্ছে মেথড নেম। মেথড নেম হচ্ছে কি? দেখেন এখানে হচ্ছে আমরা মেথড নেম দিচ্ছি কি? অ্যাড, এবং এর ভিতরে যেগুলো আছে যেমন ইন্টিজার এন এম, হ্যাঁ এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। আর মেথড বডি কোথায়? যে এই যে আপনাদের আগে আমি বলেছি যে একটা মেথডের ভিতর প্রবেশ করতে হলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রবেশ করতে হয়। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সমস্ত কাজ করি, অর্থাৎ এর ভিতরের এই ভিতরের অংশ যে কাজটা বা এই যে অংশটা এটাকে বলা হয় মেথড বডি। আশা করি বুঝতে পারছেন। যদি পরীক্ষা আসে তাহলে যেগুলো আমি বললাম এভাবেই আপনারা পরীক্ষা লিখে দিতে পারেন। এখানে দেখেন আমাদের আছে যে ক্লাস এবং অবজেক্টের ভিতরে পার্থক্য। আপনারা শুরুতেই একটা সংজ্ঞা লিখতে পারেন যে ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, এটা আমাদের নিজেদের পছন্দ মতো দিতে পারি নাম, এবং এর ভিতরে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার মেথড থাকে। অবজেক্ট কি? সেটা আপনারা এখানে একটা সংজ্ঞা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কি? ক্লাস মেথড এবং ভেরিয়েবল দ্বারা গঠিত, হ্যাঁ এটা একটা ক্লাস। তারপর অবজেক্ট হচ্ছে কি? মানে ক্লাসের ভিতরে আমরা যেটাই ব্যবহার করি না কেন সেটাকে আমরা কি বলতে পারি? কি অবজেক্ট। যেমন ভেরিয়েবল, এগুলো একটা অবজেক্ট। একটি ক্লাসে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, একটি অবজেক্টের একটি ক্লাস থাকবে। এরকম আপনারা যদি 2 মার্কের আসে তাহলে 4 থেকে 5টা বিভিন্ন সংজ্ঞাবলী এখানে দিতে পারেন। এখন আমরা একটা প্রোগ্রাম থিওরি দেখব এটা, এবং পরবর্তীতে আমরা এটাকে নেটবেন্স প্রোগ্রাম যে সফটওয়্যার আছে সেটাখানে দেখব। এরিয়া, এরিয়া নামে একটা ক্লাসের ক্ষেত্রফল, অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল। তো একটা আমরা জানি যে একটা বৃত্ত সেটা দেখতে কিভাবে হয়? এভাবে হয়। তো সেখানে একটা কেন্দ্র থাকে, হ্যাঁ এবং সেই কেন্দ্রের একটা হচ্ছে ব্যাসার্ধ থাকে, হ্যাঁ আর পুরোটাকে কি বলা হয়? ব্যাস। অর্থাৎ বৃত্তটা দেখতে কিভাবে হয়? এরকম। তো সেখানে একটা কেন্দ্র থাকে, এটা ব্যাস থাকে, আর পুরোটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটাকে আমরা আর দ্বারা নির্ধারণ করতে পারি। এখন দেখেন আর একটা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, জাস্ট এটা। তাহলে আমরা পাইর মান জানি, আমরা নির্দিষ্ট 3.1416। আর এখানে দেখেন আমাদের ভেরিয়েবল হচ্ছে শুধু আর, আর কোনো কিছু ব্যবহৃত হয়নি। আর এই রেজাল্টটা আমাদের কোথায় জমা হবে? জাস্ট সেটা, সেটা হচ্ছে কি? সেটাকে আমরা বলতে পারি এরিয়া, এ আর ই, এরিয়া মানে হচ্ছে কি? ক্ষেত্রফল। অর্থাৎ এখানে যে এই এরিয়াটা যে ব্যবহার করছে। তো এখানে দেখেন আমরা কি করছি? কিবোর্ড থেকে কোনো একটা মান নিয়ে তারপর বৃত্তের ক্ষেত্রফল দেখব। তো এখানে দেখেন যে আমরা ক্লাস নেম নিচ্ছি এরিয়া। তো এখানে উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার। তো স্ক্যানার এটাও একটা কিওয়ার্ড জাভার। তো এখন এই যে আমরা যে স্ক্যানার, এটা আছে কি? জাভার ইউটিল, ইউটিল থেকে। তো সেখান থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় যদি আমরা কোনো একটা কিবোর্ড থেকে মান নিতে চাই। তো এখানে দেখেন ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, অর্থাৎ এটা হচ্ছে কি? আমাদের মেইন মেথড। আর এখানে আর্গুমেন্ট টাইপের কি হবে? স্ট্রিং টাইপের হবে আর্গুমেন্ট বা ভেরিয়েবলগুলো। তো এখানে দেখেন এর আগে বলছিলাম যে স্ক্যানার এস ইকুয়াল নিউ স্ক্যানার, এর আগে ছিল স্টুডেন্ট এস ইকুয়াল নিউ স্টুডেন্ট। সিস্টেম ডট ইন, অর্থাৎ সিস্টেম থেকে আমরা কোনো একটা স্ক্যানারের মাধ্যমে ভ্যালু নেব। স্ক্যানার মানেই সহজ কথা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কোনো মান নিব। এরপরে এই লাইনটা দিচ্ছে, এটা আপনারা যদি দেন না দিলেও সমস্যা নাই, এই লাইনটা না দিলেও সমস্যা নাই। এখন দেখেন এখানে আমরা কি বলছিলাম যে আর, এই এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। এখন শুধু আর এর মান নিলেই হবে, পাই এর মান নিতে হবে না, কারণ পাই এর মান আমাদের নির্দিষ্ট ফিক্সড 3.1416। তো এখানে শুধু আমি ভেরিয়েবল ইন্টিজার আর, ইন্টিজার কেন আর নিলাম? কারণ এই আর এর মানটা অবশ্যই আমি
মানে পরিপূর্ণ একটা নাম্বার দেবো, যেমন 2 3, অর্থাৎ এখানে কোনো ফ্র্যাগমেন্টেশন বা দশমিক যুক্ত মান দিব না, এই জন্য আর দেওয়া হয়েছে। এখানে দেখেন যে আমরা বলছিলাম এসএন আর এসসি, অর্থাৎ এসসি দিয়ে ডট দিবেন, তারপর এখানে দেখবেন যে চার্ট আকারে লেখা আসবে নেক্সট ইন, সো সেই নেক্সট ইনটাকে আপনি সিলেক্ট করবেন। এরপরে এরিয়া, ডাবল এরিয়া, অর্থাৎ এটার ভিতরে আমার ক্ষেত্রফল অর্থাৎ রেজাল্টটা জমাবে, সেখানে কি দেওয়া হয়েছে ম্যাথ ডট পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আমরা জানি এটা নির্দিষ্ট, আর আর স্কোয়ার। এখন আর স্কোয়ার যেটা, এটা হচ্ছে আমরা তো আমরা খাতায় লিখতে পারি, কিন্তু প্রোগ্রামিংয়ে এটাকে লিখতে হয় আর ইন্টু আর, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি আর স্কোয়ার। তার মানে দেখেন এখানের যে আমার ক্যালকুলেশন, সেই ফলাফলটা কোথায় জমা হয়েছে, এরিয়ার ভিতরে। এখন এই ফলাফলটা কোথায় পাবো, এরিয়ার ভিতরে। এই জন্য আমাদের যে জাভার যেটা প্রিন্ট দেখার যে নিয়ম, সেটা হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন সার্কেল এরিয়া ইস, অর্থাৎ এই ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে সেটা আপনি যা লেখেন সেটাই শো করবে, সে এখানে নাম্বারে ভুল হইলেও সমস্যা নেই। আর এখানের যে এরিয়াটা যেটার ভিতরে রেজাল্ট জমা হয়েছে, সেখানে দেখেন প্লাস এরিয়া নামে, আপনি যদি এতটুকু কেটেও দেন কোনো সমস্যা নেই, এতটুকু আমার দরকার নেই, জাস্ট দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনি এরিয়া লাগবেন, তাহলেও আপনার আউটপুট আসবে। এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, যেটা আপনাদের 2 মার্কের পরীক্ষায় থাকে। এরপরে আমরা আরেকটি এই অধ্যায়ের লাস্ট একটা টার্ম সেটা দিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন পার্ট, যেটার ভিতরে আছে ডিজাইন প্যাটার্ন। অর্থাৎ আমরা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে কোনো কাজ করি না কেন তার একটা ডিজাইন বা তার একটা স্ট্রাকচার বা তার একটা অবকাঠামো দরকার হয়। যেমন বলছে যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনকৃত সমস্যা সমাধানের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপারগণ তাদের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে একটা সিস্টেম তৈরির জন্য একটা আর্কিটেকচার ডিজাইন করেন। এই আর্কিটেকচার ডিজাইনটাকেই বলা হয় ডিজাইন প্যাটার্ন। যেমন এখানে বলা হয়েছে এসডিএলসি, অর্থাৎ এসডিএলসিটিকে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অর্থাৎ একটা সফটওয়্যারটাকে সে কীভাবে ডেভেলপ করবে। যেমন হচ্ছে প্রথম সমস্যার নির্ধারণ করা হয়, তারপর হচ্ছে এর যে স্ট্রাকচার সেটা বলা আছে, কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়, এই যে এক একটা ধাপ, সমস্যার সমাধান, সংরক্ষণ, ত্রুটি সংরক্ষণ, এই যে ধাপগুলো, এগুলো মূলত একটা এইচডিএলসির বিভিন্ন পার্ট, অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত একটা পার্ট। তো ডিজাইনটা হচ্ছে যে সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেটার উপর একটা আর্কিটেকচার তৈরি করাটাকেই বলা হয় কি ডিজাইন প্যাটার্ন। তো এইগুলোর উপর ভিত্তি করে ডিজাইন প্যাটার্ন বিভিন্ন ধরনের আছে, যেমন ক্রিয়েশনাল, তারপর স্ট্রাকচারাল ডিজাইন, বিহেভিয়ারাল ডিজাইন। তো পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে ডিজাইন প্যাটার্ন কি এবং এখানে কয় ধরনের প্যাটার্ন আছে, এগুলোর জাস্ট সংজ্ঞা। এখন আমরা দেখব এখান থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে। যেমন ক্লাস বলতে কি বোঝায়, আমরা ইতিপূর্বে দেখি। অবজেক্ট বলতে কি বোঝায়, অবজেক্ট ডিক্লারেশন করার নিয়ম। ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট, সিনট্যাক্স আমরা অনুশীলনীতে দেখেছি। একটি অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং এখানে ক্লাস মেম্বার অ্যাক্সেসিবিলিটির যে বোর্ডগুলো, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং মেথড কাকে বলে, অবজেক্ট ও ক্লাসের ভিতরে মেইন পার্থক্য, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। এখানে আমরা ডিজাইন প্যাটার্ন এবং জাভাতে কয় ধরনের ডিজাইন প্যাটার্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন কাকে বলে সেগুলো আমরা অনুশীলনীতে আলোচনা করেছি। এখানে বৃত্তের ক্ষেত্রফল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে এখানে আমরা অনুশীলনীতে দেখছিলাম যে একটা সার্কেল এরিয়া নামে একটা বৃত্তের ক্ষেত্রফলের নাম দিয়েছি ক্লাস নেই, এবং সেটা কিভাবে ইনপুট নিতে হয়, অর্থাৎ স্ক্যানার দিয়ে কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। প্রথম অধ্যায়ের ক্লাস ও অবজেক্টের বিষয়ে আমাদের কিছু অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাস বলতে কি বোঝায়, অবজেক্ট বলতে কি বোঝায়, ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট, মেথড কি, ডিজাইন প্যাটার্ন কি, ক্লাস মেম্বার, অ্যাক্সেসিবিলিটি মোডগুলোর নাম লিখো। এগুলোই জাস্ট এখানে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, ইম্পর্টেন্ট। তারপর আছে যে এরিয়া নামে একটি ক্লাস তৈরি করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে বলছে যে ক্লাস ডিক্লেয়ার করে একটি স্যাম্পল জাভা প্রোগ্রাম। তো এখানে এই যে প্রোগ্রামটা বৃত্তের ক্ষেত্রফল, সেখানেও কিন্তু ক্লাস ব্যবহার করেই করা হয়েছে। তো এখানে ক্লাস ব্যবহার করে যেহেতু বলছে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা দিলেই আমাদের হয়ে যাবে। তারপর ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট, অবজেক্ট ডিক্লারেশনের ফরম্যাট, এগুলো আমরা অনুশীলনীতে দেখেছি, এগুলো দিয়ে দিলেই হবে। ক্রিয়েশনাল প্যাটার্ন ডিজাইন, এখানে কয়েক ধরনের প্যাটার্ন আছে, সেগুলো আমাদের দিলেই চলবে।
আর এখানে হচ্ছে যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন এখানে সেম, এখানে একটা চিত্র আছে, সেই চিত্রটা দিয়ে দিতে হবে। আর ক্লাসের পাবলিক অ্যাক্সেসিং যে প্রক্রিয়া বা প্রাইভেট প্রক্রিয়া বা প্রোটেক্টেড প্রক্রিয়া আমরা যেটা প্রোগ্রাম দেখছিলাম, জাস্ট শুধু চেঞ্জটা করে দিলেই হবে। আর এই ক্লাস এখানে এতটুকুই। এখানে এই কয়টা কোশ্চেন পড়লে আশা করি আমাদের এর ভিতরে সকল প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসবে।